দর্শক, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান। এই গাড়িবহরের সাথে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যুক্ত হচ্ছে সহকর্মী সবুজ মাহমুদের সাথে। সবুজ, গাড়িবহরটি এখন কোন পর্যায়ে রয়েছে এবং সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন বিস্তারিত। অদিতি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে যে মানুষের ঢল, এই এবং আমি এই মুহূর্তে তারেক রহমান বহনকারী যে বাস, লাল বাসটি আছে এবং সেটাকে কেন্দ্র করে যে গাড়িবহর, সেই গাড়িবহরের একেবারে শুরুতেই আছি। সেই গাড়িবহরটি একেবারে শুরু থেকে আমি যেই চিত্র দেখতে পাচ্ছি যে এখানে শহীদ জিয়ার সমাধি থেকে শুরু করে একেবারে সাভারের এই এখন যে বাস স্ট্যান্ড এলাকায় আমি আছি, এই পুরো রাস্তার দুপাশে মানুষের ঢল। এখানে আসলে গতকাল আপনি যেমনটা চিত্র দেখতে পেয়েছিলেন, ঠিক আজকে কিন্তু ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি এই সাভার স্মৃতিসৌধের যে রোডটি আছে সেই রোডে। এবং এখানে সব শ্রেণী পেশার মানুষ আছে মা তার সন্তানকে কোলে করে নিয়ে এসে তারেক রহমানকে এক নজর দেখতে এসেছে। এই যে দৃশ্য, এটাতে আসলে বোঝা যায় যে তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মরুকরণ হলো। বাংলাদেশের রাজনীতিতে যে দীর্ঘদিনের যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই হলো, সেই লড়াইয়ের একটা সেই লড়াই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষা পূরণের কিন্তু একটি উপলক্ষ তৈরি হলো এই তারেক রহমানের আজকের দেশে ফেরা উপলক্ষে। এবং কয়েক ঘন্টা লেগে গেছে এইটুকু রাস্তা আসতে এবং রাস্তার দুপাশে আমি যদি বলি আমিনবাজার, হিমায়তপুর, সাভার ব্যাংক কলোনি, তারপর সাভার বাজার এই মুহূর্তে আমি আছি এবং আমার ঠিক পেছনেই কিন্তু গাড়িবহরটি শুরু হয়েছে। আমি গাড়িবহরের একেবারে শেষে আছি এবং গাড়িবহর থেকে আসলে ঠিক মাঝামাঝি তারেক রহমানের যে বাসটি আছে সেই বাসটি কিন্তু আছে এবং তারেক রহমান অক্লান্তভাবে তার যে ভক্ত সমর্থক বা কর্মী আছেন যারা তাকে দেখার জন্য রাস্তার দুধারে এই রাত্রির শীতের মধ্যে শীত উপেক্ষা করে দাঁড়িয়ে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর বাধা উপেক্ষা করে যে এই রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে, সেই অভিবাদনের তিনি কিন্তু জবাব দিচ্ছেন হাত নাড়িয়ে এবং তিনি তাদের প্রতি যে কৃতজ্ঞ তার চোখে মুখে এবং তার ইশারা ইঙ্গিতে এবং তার হাতের মাধ্যমে তিনি কিন্তু বারবার সেটা প্রকাশ করার চেষ্টা করেছে। এই মুহূর্তে গাড়িবহরের গতিটি একটু বেড়েছে, খুবই ধীর গতিতে সামনের দিকে এগোচ্ছিল, এই মুহূর্তে একটু বেড়েছে। সামনে গণমাধ্যমের কিছু গাড়ি আছে এবং তারপরে আছে। দর্শক, আমরা দেখছিলাম তারেক রহমানের গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে। সহকর্মী সবুজ মাহমুদ আমাদেরকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। আমরা নিশ্চয়ই আবারও জানবো সেখানকার আপডেট। 19 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারই জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীরবে দাঁড়িয়ে থেকে অংশ নেন দোয়া মোনাজাতে। ইতিহাসের এই আবেগঘন অধ্যায়ে অংশ নিয়ে দলটির মহাসচিব বলেন, তারেক রহমানের হাত ধরেই সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। শফিকুল হকের প্রতিবেদন। পিতা ও নেতার স্মৃতির কাছে ফিরে আসা। তারেক রহমানের এই শ্রদ্ধা নিবেদনে আবেগ স্পষ্ট। অশ্রুসিক্ত ছেলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তার পিতার সমাধির পাশে, পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান, অংশ নেন দোয়া মোনাজাতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলছে তার পূর্ণতা পাবে তারেক রহমানের হাত ধরেই। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা
সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। এদিকে তারেক রহমানের এই উপস্থিতি যেন আরেকবার ইতিহাস সৃষ্টি করে শেরে বাংলা নগর এলাকায়। নেতাকর্মীদের ঢলের ভেতর দিয়ে জিয়া উদ্যানে পৌঁছান তারেক রহমান। সবার মধ্যেই ছিল আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসা। শফিকুল হক, ৭১, ঢাকা। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল স্বদেশ প্রত্যাবর্তনের পর আজ তার প্রথম দলীয় কর্মসূচি। এখানে নেতাকর্মীদের ঢল ছিল চোখে পড়ার মতো। নেতারা বলছেন তারেক রহমানের ফেরায় নির্বাচন নিয়ে জটিলতা কেটে গেছে। আরো জানাচ্ছেন মাহিলা ইসলাম। ২৫ ডিসেম্বর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম কর্মসূচি বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো। এর আগে ২০০৬ সালে সবশেষ এখানে এসেছিলেন তারেক রহমান। আজ ১৯ বছর পর আবারও এলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিতে। এ সময় পুরো রাস্তায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। তবুও গাড়িবহর যখনই বিজয় সরণিতে প্রবেশ করে তখনই নেতাকর্মীদের আর ধরে রাখতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শীর্ষ পর্যায়ের নেতারা জানান নির্বাচন কেন্দ্রিক জটিলতা এখন কেটে গেছে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। কালকে যে বক্তব্য দিয়েছেন সেটা আপনারা দেখেছেন যে তিনি কিভাবে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা সকলে মিলে দেখতে পাবো একটি নতুন বাংলাদেশ। উচ্ছ্বসিত নেতাকর্মীরা আরও বলেন তারেক রহমানের পরিকল্পনা সফল করতে সাহায্য করবেন তারা। ওনার প্রথম যে ঐতিহাসিক ভাষণ দিলেন সেই ভাষণের মধ্যে এবং ৩১ দফা এই কার্যক্রমগুলোর মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশকে একটা মডেল দেশ হিসাবে উপনীত করবে ইনশাআল্লাহ। যে ওনার একটা প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী উনি বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশটি পরিচালনা করবে ইনশাল্লাহ। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষের পাশে থেকে কি কাজগুলো করবেন সেজন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করা আমাদের সকলের দায়িত্ব বলে আমি মনে করছি। সবার আগে বাংলাদেশ লেখা আর লাল সবুজ মোড়ানো সেই বাসটিতে চেপে আজও তারেক রহমান হাজির হন রাজপথে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তনে লাগাম টানা সহজ হবে দলটির নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত নেতাকর্মীদের, মনে করছেন বিএনপির তৃণমূলের কর্মীরা। তাদের প্রত্যাশা দলের নাম রক্ষা ও ভালোভাবে জিততে কথিত এসব নেতাদের বিরুদ্ধে আরও কঠোর হবেন তারেক রহমান। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে নেতাকর্মীদের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছেন তারেক রহমান। নির্বাচনে ভালোভাবে জিততে এই নেতাকর্মীরা যেমন বড় শক্তি, তেমনি বাধাও তারাই। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অভিযোগেই বিব্রত হতে হয়েছে বিএনপিকে। দলের অভিভাবক হিসেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিয়েছেন তারেক রহমান। প্রায় ৫,০০০ নেতাকর্মীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে করা হয়েছে বহিষ্কার। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন দল ও দেশের সুন্দর আগামী নিশ্চিতে কথিত ওইসব নেতাদের বিরুদ্ধে আরো কঠোর হবেন তারেক রহমান। দুর্নীতি বলেন, যত যে চাঁদাবাজির নাম আসে, আমাদের আসলে খারাপ লাগে যে আমার নেতা এগুলি শুনে আমরা ভালো হতে পারতেছি না, কিন্তু না, এগুলো হবে না ইনশাল্লাহ। তারেক জিয়া আসছে, দুর্নীতিমুক্ত দেশ হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলে দিয়েছেন যে এরকম কেউ করার সাথে সাথে অনেকে দল থেকে পদবি থেকে বাদ দেওয়া হয়। সে যে স্ট্রিক্ট নীতি ফলো করছেন, আগামীতে এগুলো আরো হ্রাস পেয়ে যাবে। বলতে পারবে না যে মহিলা দল বা অন্য কোনো দল এইভাবে চাঁদাবাজি করেছে, কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। সবার ব্যক্তি জায়গা থেকে সচেতন হতে হবে। তারেকের দেশে ফেরা কথিত ওইসব চাঁদাবাজ নেতাদের জন্য কঠিন বার্তা বলেও মনে করছেন কেউ কেউ। তারেক রহমান দেশে আসার পর থেকে পরিস্থিতি একদম দৃশ্যপটে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু তারেক রহমান বিদেশে ছিল এতদিন, সবকিছু নিজের চোখে দেখতে পারেনি। নেতা বলছে আগাছা যেগুলো আছে সেগুলিকে ছেটে ফেলার। ইনশাল্লাহ আমি আশা করি আমাদের নেতা তারেক রহমান এটার
কঠোর হস্তক্ষেপ করবেন। যে কোনো সংগঠন, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, কোনো ব্যক্তি যদি চাঁদাবাজির সাথে যুক্ত থাকে তাকে সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে এবং তিনি এই বিষয়ে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করবে, এই আশা আমি ব্যক্ত করি। তিনি দেশে আসছেন, আমরা বিশ্বাস করি এটা আরো শক্তিশালীভাবে প্রতিহত করা সম্ভব হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হতে সবার আগে এসব কথিত নেতাদের লাগাম টানার অনুরোধ তাদের। প্রত্যাবর্তন কোনো সমাপ্তি নয়, এটি আসলে সবচেয়ে কঠিন অধ্যায়ের শুরু। নির্বাসিত থাকা কোনো নেতা প্রতীকে পরিণত হয়, ফিরে আসার পর তাকে প্রমাণ দিতে হয় বাস্তবে। সেই পরীক্ষায় এখন সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সংলগ্ন এলাকা থেকে সুমন তানভীর, ৭১। জোট ভিত্তিক রাজনীতিতে নতুন মোড়, গুঞ্জন ওঠা এনসিপি ও জামায়াতে ইসলামীর নতুন জোটের ঘোষণা আসতে পারে ২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যেই। এনসিপির নেতারা বলছেন সংস্কার ও জুলাই সনদের মতাদর্শের কারণেই এরকম সিদ্ধান্ত তাদের। অন্যদিকে জামায়াতের এক নেতা জানান, বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। কয়েকদিন আগেই ৩ দল মিলে গণতান্ত্রিক সংস্কার জোট করে তরুণদের দল এনসিপি। বিএনপি এবং জামাতের জোটের বাইরে নতুন রাজনীতির কথা বলেন নেতারা। আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি, নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব। সেই রাস্তা থেকে এবার ইউটার্ন নিচ্ছে এনসিপি। জামাতে ইসলামীর সাথে আসন সমঝোতা বা জোট করতে অনেক দূর এগিয়েছে দলটি, এখন শুধু ঘোষণার অপেক্ষা। আশা করতেছি রবি এবং সোমবারের মাধ্যমে এটি ঘোষণা হয়ে যাবে। আশা কোন কোন আসন ইলেকশন করবো সেটি স্পষ্ট হয়ে যাবে এবং এটা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর বিএনপি বাদে যদি আমরা সকল দলের শক্তি এক হই, বিশেষ করে এনসিপি, জামাত সহ ৮ দলের জোট, ইনশাল্লাহ আমরা খুব ভালো করবো এবং আমরা মনে করি আমরা গভর্নমেন্ট ফর্ম করবো। বিষয়টি শুধু রাজনীতিতেই নয়, এনসিপির অভ্যন্তরেও চলছে জোর আলোচনা। ঠিক কি কারণে জামাতের সাথে জোটে যাচ্ছে দলটি, তা নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন এই নেতারা। জুলাইয়ের বিপক্ষে যার শক্তি সব এক হয়েছে, বিশেষ করে এখানে বিএনপি, আওয়ামী লীগ, তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগের যে পুরাতন এস্টাবলিশমেন্ট, তারা সবাই এখন জুলাইয়ের বিরুদ্ধে। এতগুলো জুলাই বিরোধী শক্তিকে আমরা মোকাবেলা করার জন্য আমাদেরকেও আরও অনেক মিত্রর প্রয়োজন। 23 তারিখে দলীয়ভাবে একটা আলাপ আলোচনা হয়েছে জামাত ইসলাম বাংলাদেশের সাথে। এর পরবর্তীতে আমাদের ইন্টারনাল ফোরামেও এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং হয়েছে এবং এখনো এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্তর প্রক্রিয়া চলমান। যখন জামাতের সাথে ইসলামী ঘরানার দলগুলো মিলে যুগপৎ আন্দোলন শুরু হয়, তখন সেখানে থাকার কথা ছিল এনসিপিরও। একটু দূরত্ব রাখলেও ওই কর্মসূচিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এনসিপি। এখানে নতুন নতুন আরো শক্তির সংযোজন হচ্ছে। জামাতের এক নেতা স্বীকার করলেন, জোটবদ্ধ হওয়ার আলোচনা অনেক দূর এগিয়েছে। বৈঠক তো সবার সাথে হয়েছে, আরো অনেক এনসিপি আছে, আরো দল আছে, সবার সাথে বৈঠক হয়েছে, আলোচনা হচ্ছে। সব আসনেই মীমাংসা করেই আমরা 29 তারিখের মধ্যে সেভাবে দাখিল করতে পারবো। সারা দেশে নির্বাচন করার অর্থনৈতিক সক্ষমতা নিয়ে আলোচনা আছে এনসিপির অন্দরে। এজন্য ভোট কেন্দ্রিক ওয়েবসাইট খুলে ক্রাউড ফান্ডিং এর উদ্যোগ নেবে দলটি। একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছে, যেখানে আমাদের যারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। ৩ শর্তে দেশপ্রেমিক সকল দলকে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। শুক্রবার এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শর্তগুলো হচ্ছে, দুর্নীতি করা যাবে না, সংস্কার ও ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে যুবকদের জন্য বেকার ভাতা নয়, কর্মের ব্যবস্থা করবেন তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ঘিরে রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই জমায়েত। যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনটির প্রায় ৭,০০০ সদস্য। সদস্য সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন বিভিন্ন দেশের ইসলামী দলের নেতারা। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবিরের অগ্রযাত্রা রুখে দেবার ষড়যন্ত্র হচ্ছে। একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার,
নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। 3 শর্তে দেশপ্রেমিক সবাইকে নিয়ে ইনসাফের রাজনীতির কথা বলেন জামায়াতের আমির। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে দিতে হবে। তিনি বলেন, দেশের রাজনীতিতে কালো অধ্যায়ের বিদায় হলেও কালো ছায়া রয়ে গেছে। দুঃখের বিষয় 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। তরুণ প্রজন্মের সমর্থন ছাড়া আগামী দিনে কেউ সরকার গঠন করতে পারবে না বলে মন্তব্য করেন ছাত্র শিবিরের সদ্যবিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম। ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় সংগঠনের নেতারা অভিযোগ করেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে। হত্যাকারীরা দেশ কিংবা বিদেশ যেখানেই থাকুক না কেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা। সরকার দ্রুত সময়ের মধ্যে খুনিদের ধরতে ব্যর্থ হলে এরপর আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। আজ পর্যন্ত একটা চিহ্নিত খুনিকে ধরতে পারে না। কেউ বলে ইন্ডিয়া আছে, কেউ বলে বাংলাদেশ আছে। এই চিহ্নিত খুনিকে যদি তারা ধরতে না পারে, এই বাংলাদেশে আর হাদির মতো এরকম বীর সৈনিক আর জন্ম নিবে না। হাদি আসলে আমি যেটা শুরুতে বলেছিলাম, উনি হচ্ছে একটা ইন্সপিরেশন। উনি আজকে আমাদের মাঝে নাই, কিন্তু ওনার যে তত্ত্ব এবং তথ্য আমাদের জন্য রেখে গেছেন, সেটা আসলে পরবর্তী প্রজন্মের জন্য একটা পাথেয় হিসেবে আমি দেখতেছি। দাবি হচ্ছে গিয়ে ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার করা হোক। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে পৌঁছেছেন তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদের সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত আছেন এই মুহূর্তে। রায়ান, একটু জেনে নিতে চাই যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে কি গাড়ি বহর প্রবেশ করেছে ইতিমধ্যে? কি দেখছেন সেখানকার পরিস্থিতি? এখনো পর্যন্ত স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিন্তু গাড়ি প্রবেশ করেনি। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তারেক রহমানের বহনকারী যে গাড়ি আছে সেই গাড়ি এখানে মাত্র আসলো। এখান থেকে স্মৃতিসৌধের দূরত্ব কিন্তু আরো প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার। ফলে এই পথটুকু যেতে আরো প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে আমরা ধারণা করছি। আর পুরো পথ কিন্তু নেতাকর্মী থেকে সমর্থক যারা আছে সবাই কিন্তু তারেক রহমানকে একমতে দেখার জন্য কিন্তু মুখিয়ে আছেন। তারা কিন্তু তারেক রহমানকে এতদিন পর, প্রায় 17 বছর পর তারেক রহমান দেশে ফিরলেন এবং তারেক রহমানকে একসাথে দেখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফুলের শ্রদ্ধারে তারেক রহমানকে তারা বরণ করে নিচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা এই তারেক রহমানের বহনকারী বাসপত্র দেখতে পাচ্ছেন, তারেক রহমানের বাসপত্র দেখতে পাচ্ছেন। এখানে মানুষ কিন্তু তারেক রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। তারেক রহমানকে তিনি হাত দিয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। মতো করা দরকার সবই আসলে করা হচ্ছে। এই মুহূর্তে ভালোবাসা সেই ভালোবাসা প্রদর্শন করা করছেন। অর্থাৎ দীর্ঘ 17 বছর এবং জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। যদিও বিকাল 4টা নাগাদ তারেক রহমানের এখান থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু যে পুরো পথে আসলে নেতাকর্মী যারা আছেন মানুষের কিন্তু
পুরো দীর্ঘ সময় লাগতে হবে এই পুরো পথ তারেক রহমানের যেতে। এখান থেকে আরো প্রায় ধারণা করছি যে প্রায় আধা ঘন্টা ধরে সময় লাগতে পারে এখান থেকে তারেক রহমানের পুলিশ হতে এবং পথে কিন্তু নেতাকর্মীর চাপ আরো বিশেষ স্মৃতিসৌধ এলাকা, বিশেষ করে জাহাঙ্গীরনগরের পর জাহাঙ্গীরনগরের বিস্ময় গেট থেকে পর্যন্ত ওই পথে পুরোটাই নেতাকর্মী দিয়ে ভরা এবং সেখানে এই পথ থেকে যেতে আরো অনেকটা সময় লাগবে। ফলে এখন 9:30 মতো বাজে, এখান থেকে মানে কমপক্ষে 10টা বাজে তারেক রহমানের স্মৃতিসৌধ পর্যন্ত পৌঁছতে, আর তাদের বহনকারী গাড়ি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা পার হচ্ছে এবং নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে রাস্তা ছেড়ে দিয়েছেন ফুলের শুভেচ্ছা জানানোর পর। এখন তাদের বহনকারী গাড়িটি সামনে এগিয়ে যাচ্ছে, এরপর প্রান্তিক আছে, প্রান্তিক গেটের পর আছে বিস্ময় গেট, এরপরে কিন্তু ক্যান্টনমেন্ট পার হয়ে তিনি নবীনগর অর্থাৎ জাতীয় যে স্মৃতিসৌধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সেখানে তিনি পৌঁছাবেন। এরপর আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এই স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের পর। তারেক রহমানের বহনকারীতে প্রায় শতাধিক গাড়ি আছে এবং তার নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী আছে, র্যাব এবং পুলিশের গাড়ি আছে, পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও আছেন। এর পাশাপাশি কেন্দ্রীয় নেতা যারা আছেন তারাও আছেন, পাশাপাশি অ্যাম্বুলেন্স আছে। রাস্তায় যদি যে কোনো দুর্ঘটনা থেকে শুরু করে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এই বিষয়টি আসলে মোকাবেলা করার জন্য তারা আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রশাসনের নেতাকর্মীরা দৌড়ে যাচ্ছেন, তারেক রহমানের গাড়ির পেছনে পেছনে কিন্তু নেতাকর্মী দৌড়াচ্ছেন এবং তারা যারা এখনো পর্যন্ত দেখতে পারেননি তারা একসাথে দেখার জন্য দৌড়ে যাচ্ছেন। তারেক রহমান কিন্তু হাত দিয়ে অভিবাদন জানাচ্ছেন। পুরো পথ সে ঢাকা থেকে শুরু হয়েছে। রায়ান, আপনি আছেন এই গাড়ি বহরের সাথে এবং নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেটের জন্য আপনার সাথে যুক্ত হব। আপনি যেমনটি বলছিলেন এখান থেকে আরো 3-4 কিলোমিটার যেতে হবে গাড়ি বহরটিকে, তো আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও যাব। দর্শক, সাভারে সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত ছিলেন এতক্ষণ এবং জানিয়ে দিচ্ছিলেন তারেক রহমানের গাড়ি বহর সম্পর্কে। আর এর আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটি। এই বিষয়ে জানবো এবারে বিস্তারিত। সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইমতিয়াজ, ইনকিলাব মঞ্চের দাবিগুলো নিয়ে জানাবেন, শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি নিয়ে কি বলছেন নেতাকর্মীরা? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতারা দুপুরের পর থেকেই তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে এই শাহবাগে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং আমরা দেখেছি যে গতকালকে ইনকিলাব মঞ্চের নেতারা তারা কিন্তু তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে তারা ঘোষণা দিয়েছিল যে আজকে সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর জন্য তাদের দোয়া করবেন। তার ধারাবাহিকতায় আমরা আজকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করে এবং সেটা শাহবাগে পরবর্তীতে এসে তারা এই অবস্থান কর্মসূচি তারা এখন পর্যন্ত সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাহ জাবের কিন্তু ঘোষণা দিয়েছেন যে পর্যন্ত না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বিচার, তারা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাবে সে পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে। এবং এখন কিন্তু দুপুর গড়িয়ে রাত পেরিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই অবস্থান তাদের যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা এখনও এখানে অবস্থান করে যাচ্ছে। এবং আরেকটু বলে রাখি, এখানে কিন্তু ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতারাও তারা নানা ধরনের বক্তব্য দিয়েছে। এর মাঝে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ভাইও এখানে এসে কথা বলেছে, ওমর বিন হাদী। তিনি বলেছেন যে দ্রুত সময়ের মাঝে যদি শরীফ ওসমান হাদীর যদি তারা বিচার দেখতে না পায় এক্ষেত্রে পরবর্তীতে তারা যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচিতেও তারা যেতে পারে। ইমতিয়াজ, আপনার কাছ থেকে আমরা শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচির খবর জানছিলাম। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজের সাথে। তীব্র শীত জেঁকে বসেছে সারা দেশে। কুয়াশার চাদরের সঙ্গে কনকনে হিমেল হাওয়ায় কাঁপছে জনপদ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 9 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সড়ক ও মহাসড়কগুলোতে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আগামী 24 ঘন্টায় সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত 3 দিন ধরে মহানগরে শীত নামছে। শুক্রবার রাজধানীতে নেমেছে 13.5 ডিগ্রি।
যারা খুব একটা প্রস্তুতি ছাড়া ঘরের বাইরে বেরিয়ে এসেছেন তারাই বিপাকে পড়েছেন। কেউ কেউ বলছেন উত্তর জনপদের শীত পৌঁছেই চলে এসেছে ঢাকায়। যে আমার দেশের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে রংপুরে, আমি রংপুরের ফিল পাচ্ছি। আজকে তো তুষার কুয়াশা তো আছে, বৃষ্টির মতো গুড়ি গুড়ি পড়তেছে। 2 বছরও দেখা যায়নি এরকম ঠান্ডা। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে সারা দেশে সবচেয়ে কম তাপমাত্রা যশোরে 9 ডিগ্রি। তবুও মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে না, কারণ কুয়াশায় শীতের অনুভূতি অনেকটাই বেশি। এদিকে ঘন কুয়াশায় নৌ আর আকাশপথের যাত্রায় ভোগান্তি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। 10-এর নিচে নেমেছে, কিন্তু আমরা মৃদু শৈত্যপ্রবাহ এখনো ডিক্লেয়ার করিনি। এই জন্য যে আমাদের এই টেন্ডেন্সি 3 দিন বা যে আমাদের মৃদু শৈত্যপ্রবাহের যে ক্রাইটেরিয়া এখনো ফিল আপ করেনি। কুয়াশার কারণে আমরা বলা হয়েছে যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তো তাপমাত্রার কথা বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেতে পারে। কুয়াশা থাকলেও শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে পূর্বাভাস আবহাওয়া অফিসের। শারমিন নীরা, 71, ঢাকা। সংবাদ সংযোগের আগের অংশে জানিয়েছি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তারেক রহমান যাচ্ছেন। তিনি কাছাকাছি গিয়ে পৌঁছেছেন জাতীয় স্মৃতিসৌধের। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা সবশেষ খবর জানছি তার কাছ থেকে। ফরহাদ, জাতীয় স্মৃতিসৌধের কোন প্রান্তে আপনি আছেন এবং তারেক রহমানের গাড়ি বহরটি কত দূরে আছে একসাথে জানতে চাই। আপনি যেখানে আছেন সেখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আমি এখন জাহাঙ্গীরনগর আমি এখন সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে এখানে দাঁড়িয়ে আছি। আর তারেক রহমানের বহরটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেরিয়ে গেছে, অর্থাৎ খুবই একেবারেই কাছাকাছি আছে। কিন্তু এই যে একটা অল্প সময়, যে একটা সময়, এই দীর্ঘ জায়গা পার হতে, এই সময়টাকে পার করতে তারেক রহমানের এই গাড়ি বহরকে জিয়া উদ্যানের সামনে থেকে পেরিয়ে এখানে আসতে অন্ততপক্ষে সময় লেগেছে 6 ঘন্টার কাছাকাছি। অর্থাৎ এই জিনিসটা দিয়ে আমি একটু বোঝাতে চাইছি যে পুরোটা রাস্তায় কি পরিমাণে জনসমাগম হয়েছে। 17 বছরেরও বেশি সময় পর তাদের প্রিয় নেতা, একটা দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, যিনি এখন এই রাজনৈতিক দলটির হাল ধরে রেখেছেন, তারেক রহমান, যাকে নিয়ে আসলে দেশের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার বাতি খড় জ্বলে উঠেছে। এই তারেক রহমান 17 বছরের বেশি সময় পর, 18 বছরের কাছাকাছি, প্রায় 1.5 যুগ পর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে গতকাল পা রেখেছেন। গতকাল যেমনটা বিমানবন্দর থেকে 300 ফিট এলাকা, 300 ফিট থেকে এভারকেয়ার হসপিটাল থেকে গুলশান 2-এর বাসা পর্যন্ত যে পরিমাণ জনসমাগম ছিল, আজ শুক্রবার দিন আনুষ্ঠানিক বড় রকমের কোনো রকমের সেই রকমের জনসভা ছিল না। তিনি ফিরে এসেছেন, সাধারণভাবে মানুষের চলাফেরার কথা ছিল, কিন্তু জিয়া উদ্যানে মানুষের যে ঢল দেখা গেছে, যে আকাঙ্ক্ষা দেখা গেছে, সেই আকাঙ্ক্ষার কমতি কিন্তু এই সাভারের রাজপথে ঢাকার মুখ থেকে শুরু করে ঢাকার এই জায়গা পর্যন্ত কিন্তু আসলে মানুষের কোনো রকমের কমতি নেই। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীও কিন্তু জানিয়েছেন, সবুজ আমাদেরকে জানিয়েছেন যে তিনি গাড়ি ভোরের সাথে আসছেন। তিনি কিন্তু জানিয়েছেন পুরোটা রাস্তা জুড়ে কি পরিমাণ জনসমাগম আমাদের দর্শকরা কিন্তু দেখেছেন। আর আমরা এখানেও আপনাদেরকে দেখাতে চাই, সেই বিকেল থেকে প্রিয় নেতা আসবেন, 17 বছরের বেশি সময় পর তাকে দেখতে পাবেন। তাকে দেখার যে একটা আকাঙ্ক্ষা, পুরো রাস্তার যে মানুষের যে একটা স্রোত, যে একটা জনস্রোত, লাখ লাখ মানুষের যে জনস্রোত, রাত হয়ে গেছে, রাত 9টার বেশি বেজে গেছে, প্রচণ্ড শীত, কুয়াশা ঘেরা জায়গা, শীতে হাড় কাঁপুনি একটা শীত এখানে চলছে, কিন্তু মানুষের আগ্রহের কিন্তু মোটেই কমতে নেই। রাস্তার দুপাশ ঘিরে মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে। আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকে কিন্তু মোটামুটি হিমশিম খেতে হচ্ছে। তাদের পরিস্থিতি সামাল দিতে মোটামুটি নাজেহাল অবস্থা তাদের হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণ একজন ত্যাগী নেতা, একজন ত্যাগী মানুষ, যিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দলের জন্য, দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের আশা। আপনি যেমনটি শুনছেন, সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাদের আকাঙ্ক্ষার কথা জানাচ্ছিলেন। আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই যুক্ত হব যখন তারেক রহমানের গাড়ি বহরটি প্রবেশ করবে জাতীয় স্মৃতিসৌধের চত্বরে। দর্শক সহকর্মী ফরহাদ ইবনে মালেক যুক্ত ছিলেন এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।